Welcome to SB Institute of Technical Education. আজকে আমরা ডিসকাস করব সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর নিয়ে বিশদে জানব। তা সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর হচ্ছে তোমার মেটাল বা কন্ডাক্টর আর ইনসুলেটর, আগের দিনেই পড়েছি আমরা ইনসুলেটর, এর কন্ডাক্টিভিটি, সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটি হচ্ছে এর মাঝে। মেটালের কন্ডাক্টিভিটি খুব হাই আর এটা লো বলা ভুল একদম, এটা মানে সেমি ইনসুলেটারের কন্ডাক্টিভিটি নেই বললেই চলে। কিন্তু সেমিকন্ডাক্টরের মেন যেই বিউটি বা সেমিকন্ডাক্টরের মেন যেই ফান্ডাটা আছে সেটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি, আমরা সেই কন্ডাক্টিভিটিটাকে কন্ট্রোল করতে পারি বা ম্যানিপুলেট করতে পারি বা আমাদের নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে করতে পারি? ওখানে হয় সেমিকন্ডাক্টর হয় লাইট অ্যাপ্লাই করে বা তোমার ভোল্টেজ অ্যাপ্লাই করে বা কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে বা ময়েশ্চার দিয়ে বা বিভিন্ন রকমভাবে আমরা পরিস্থিতি চেঞ্জ করে আমরা সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি চেঞ্জ করতে পারি। কখন করতে পারি? অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, যখন আমরা ওটাকে ইউজ করছি তখনই আমরা ওটা করতে পারি। আগে তো করতেই পারবো, যখন ইউজ করছি সেই মুহূর্তেও আমরা অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান আমরা ওটাকে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটাকে চেঞ্জ করতে পারি বা ম্যানিপুলেট করতে পারি। কীরকম ভাব? ধরো সাপোজ দুটো পয়েন্ট নাও, সাপোজ পয়েন্ট P1 একটা পয়েন্ট আর একটা পয়েন্ট ধরুন সাপোজ P2। তো এই দুটো পয়েন্টে সাপোজ একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, কিছু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। এই P1 সাপোজ ধরো V1 আর এটা ধরো সাপোজ V2 এবং V1 মাইনাস V2 গ্রেটার দেন 0। তার মানে কি, এইখানে যদি আমরা কন্ডাক্টর একটা কানেক্ট করি, P1 আর P2 এর মাঝে যদি একটা কন্ডাক্টর কানেক্ট করি তাহলে কারেন্ট ফ্লো হবে। ইনসুলেটর কানেক্ট করি তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু আমরা এখন যদি এখানে এর মধ্যে একটা সেমিকন্ডাক্টর কানেক্ট করি তাহলে কী হবে? দেখো, এর মধ্যেও একটা P1 থেকে P2তে একটা কারেন্ট ফ্লো করবে, সাপোজ I। এই যে আইটা দেখছো তুমি, এই আইটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। V1 V2 সেম, V1 মাইনাস V2 কনস্ট্যান্ট। সাপোজ এটা হচ্ছে V, এই ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। তোমার এই ভিটা, এই ভোল্টেজ কনস্ট্যান্ট, কিন্তু আমরা এই কারেন্টটাকে কমাতে পারবো, বাড়াতে পারবো, মানে আমাদের মতো কন্ট্রোল করতে পারবো। কীভাবে না, এই সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি সেইটা কন্ট্রোল করে। সাপোজ একটা পয়েন্ট P3 নাও, এই P3 পয়েন্টে ধরো আমি কোনো লাইট অ্যাপ্লাই করছি বা আমি কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি বা P3 পয়েন্টে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে আমি কি বলবো? আমি এই তোমার সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি চেঞ্জ করে আমি কারেন্টটাকে ডিফাইন করতে পারবো। সাপোজ ভোল্টেজ 5 ভোল্ট, সাপোজ ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট নিলাম। এই 5 ভোল্ট থাকা অবস্থাতেই আমি ধরো সাপোজ 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কোনো একটাতে, এখানে কোনো একটা আমি লাইট অ্যাপ্লাই করেছি তাতে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কিন্তু আমি যদি লাইটটাকে চেঞ্জ করে দিয়ে সেটাকে আমি 0.5 মিলি অ্যাম্পিয়ার ও করতে পারি। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার বিউটি অফ সেমিকন্ডাক্টর। এবং এই বিউটি অফ সেমিকন্ডাক্টরের জন্য কী হচ্ছে, সেমিকন্ডাক্টর এই যে ফান্ডাটা, এই ফান্ডারের জন্য কী হচ্ছে, সেমিকন্ডাক্টর দিয়ে আমরা বিভিন্ন টাইপের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তৈরি করছি। কীরকম? যেমন তোমার ডায়োড তৈরি করতে পারি। ডায়োড আমরা মোটামুটি পরিচিত। ডায়োড হচ্ছে ওয়ান টাইপ অফ ভাল্ব। মানে ভাল্ব মানে কি, এখানে কারেন্ট তোমার একদিকেই ফ্লো করবে, কারেন্ট একদিকেই ফ্লো করবে, পজিটিভ টু নেগেটিভ কারেন্ট ফ্লো করবে। অপোজিট ডিরেকশানে কোনো কারেন্ট ফ্লো, সাপোজ অপোজিট ডিরেকশানে কোনো কারেন্ট ফ্লো হবে না। তারপর কি, তারপর এলো আমাদের ট্রানজিস্টার। ট্রানজিস্টারের কাজ কি? আমাদের ট্রানজিস্টার আমরা অ্যাম্প্লিফাই করতে কাজে লাগি
বা সুইচ হিসাবে কাজে লাগে। ট্রানজিস্টার হচ্ছে এই দুটো কাজ, অ্যাম্পলিফায়ার বা সুইচ হিসাবে কাজে লাগে। কীভাবে কাজ করছে সেটা আমরা পরবর্তীতে জানবো। এছাড়াও আমরা ভোল্টেজ রেগুলেটর সার্কিটে কাজে লাগাতে পারি, ভোল্টেজ রেগুলেটর সার্কিট ডিজাইন করতে পারি ইউজিং সেমিকন্ডাক্টর। কারেন্ট সোর্স হিসেবেও আমরা ইউজ করতে পারি। আমরা এলইডি লাইট এমিটিং ডায়োডও আমরা তৈরি করতে পারি। লাইট এমিটিং ডায়োড এখন এলইডির যেদিকে তাকাবে মানে ম্যাক্সিমাম লাইট তোমার এলইডি লাইট। লেজার লাইটও আমরা তৈরি করতে পারি সেমিকন্ডাক্টর দিয়ে। তারপর আমরা ফটো ডিটেক্টর মানে কি, যেটা তোমার ফটো ডিটেক্ট করে তার কারেন্ট বা ভোল্টেজের চেঞ্জ করে আমরা সেটা ফটোর ইন্টেন্সিটি, আমরা কারেন্ট বা ভোল্টেজ মেজার করে আমরা ফটোর ইন্টেন্সিটি ডিটেক্ট করতে পারি। এটা হচ্ছে ফটো ডিটেক্টরের কাজ। এরপর হচ্ছে মোস্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার সোলার সেল। এখন দেখো মার্কেটে সোলার সেলের খুবই চাহিদা এবং গভর্নমেন্ট এই সোলার সেলকে প্রমোট করার চেষ্টা করছে। কারণ কি, ডিউ টু রিনিউয়েবল এনার্জি, মানে আমাদের যদি ফুয়েল এনার্জি ইউজ করি তাহলে এনার্জি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা কি সোলার এনার্জি ইউজ করলে এই যে সানলাইট সেটা তো ফ্রিতে পাচ্ছি, সেই সানলাইটকে কাজে লাগিয়ে আমরা ইউজিং সোলার সেল আমরা সেখানে বিদ্যুৎ তৈরি করতে পারি। এবং এই সোলার সেলে গভর্নমেন্ট এখন অনেক ইনভেস্ট করছে এবং প্রমোটও করছে। নেক্সট আমরা কি দেখব, এই যে সেমিকন্ডাক্টর হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বা তুমি এটাকে পিওর সেমিকন্ডাক্টরও বলতে পারো, বা এটাকে আমরা পিওর সেমিকন্ডাক্টর মানে কি এর মধ্যে কোনো ইমপিউরিটি নেই। মানে এই যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা এখানে কোনো খাদ নেই, যেই ধরনের মেটেরিয়াল নিয়ে আমরা ইউজ করছি মেটেরিয়ালটা সেই মেটেরিয়াল থাকবে। যেমন ধরো এখন যেটা খুব বেশি সেমিকন্ডাক্টর আমাদের বা মোস্ট অ্যাপ্লাইড সেমিকন্ডাক্টর যদি আমরা বলি, বা মোস্ট নন সেমিকন্ডাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিলিকন। ম্যাক্সিমাম যে সেমিকন্ডাক্টর দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করি সেগুলো হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করি, সেই সেমিকন্ডাক্টর হচ্ছে তোমার সিলিকন সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে কি, সেই মেটেরিয়ালে শুধুমাত্র সিলিকনই থাকবে, সিলিকন ছাড়া অন্য কোনো ইমপিউরিটি থাকবে না, সেটাকেই বলা হচ্ছে তোমার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। এবার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটি দেখো মোটামুটি ওই 1.67 × 10⁻² সিমেন্স পার মিটার এর রুম টেম্পারেচার। এটা কিন্তু খুবই কম, তোমার খুবই কম কন্ডাক্টিভিটি। এবং এই কন্ডাক্টিভিটিটাকে আমরা কীভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা পরবর্তীতে দেখব। দেখো সেখানে আমার কপারের কন্ডাক্টিভিটি কত, কপারের কন্ডাক্টিভিটি হচ্ছে 5.8 × 10⁻7, মানে কতটা বেশি বুঝতে পারছো তো, 9 মাল্টিপ্লিকেশন বেশি। এখানে গ্লাসের কন্ডাক্টিভিটি কত, অনেক কম, 10⁻11। এই যে ডিফারেন্ট টাইপ অফ কন্ডাক্টিভিটি আমাদের আসছে, এই কন্ডাক্টিভিটিটা কীভাবে আসছে বা এই কন্ডাক্টিভিটির জন্য রেসপন্সিবলকে এই কন্ডাক্টিভিটির জন্য রেসপন্সিবল হচ্ছে এই ব্যান্ড গ্যাপ হচ্ছে তোমার এই কন্ডাক্টিভিটির জন্য রেসপন্সিবল। তাহলে আমাদের কি নেক্সট কি জানতে হবে, আমাদেরকে ব্যান্ড গ্যাপটা কি সেটা জানতে হবে। এই ব্যান্ড গ্যাপ জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা ব্যান্ড কি, হোয়াট ইজ ব্যান্ড। ব্যান্ড কিছু না, ব্যান্ড হচ্ছে তোমার, আমরা সবাই জানি যে একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে, বা একটা যে স্ট্রাকচার আছে, যে কোনো ধরো লোহা বলো, যে কোনো স্ট্রাকচার বলো, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। এই যে বিভিন্ন ইলেকট্রন থাকে, এই প্রত্যেকটা ইলেকট্রনে কিন্তু একটা এনার্জি আছে, একটা পরিমাণ এনার্জি আছে। তো এই যে এনার্জির পরিমাপ, ইলেকট্রনের এনার্জির পরিমাপটাকে বলা হয় ব্যান্ড। আমরা এখানে দুটো এনার্জি নিয়ে ডিসকাস করব, দুটো এনার্জি লেভেল নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রন বা ভ্যালেন্স ব্যান্ড। আরেকটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড মানে কি, কন্ডাকশন ব্যান্ড হচ্ছে যেই ইলেকট্রনগুলো কারেন্ট ফ্লো করার জন্য রেসপন্সিবল, সেই ইলেকট্রন
গুলো হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ডে থাকে। মানে তাহলে আমি কি এখান থেকে আমি বলতে পারি যে আমার কপারের ক্ষেত্রে বা যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রে আমার কি কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন অনেক বেশি, কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন অনেক বেশি। আবার এইটা যদি আমি ইনসুলেটরের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখব, তাহলে আমি এখানে দেখব যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন খুবই কম, খুবই কম ইলেকট্রন। এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখব, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটু বেশি থাকবে ইলেকট্রন এখানে। এই যে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে থাকবে না ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, এইটা ডিপেন্ড করছে ইলেকট্রনগুলোর এনার্জি কতটা এবং কন্ডাকশন ব্যান্ডের সঙ্গে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি ডিফারেন্স কতটা। ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকলে তোমার এনার্জি কম দরকার হয়, আর কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো হাই এনার্জি আছে সেগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। তাহলে আমাকে এবার জানতে হবে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডটা কি। ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডটা জানার জন্য আমাকে সিলিকনের স্ট্রাকচার বা যে কোনো অ্যাটমের স্ট্রাকচারটা জানতে হবে। এই যে স্ট্রাকচারটা কি আছে এইখানে দেখো, সিলিকন অ্যাটমের আমার হচ্ছে তোমার সিলিকনের অ্যাটমিক নাম্বার কত, সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। মানে কি একটা সিলিকন অ্যাটমের মধ্যে, একটা নিউট্রাল সিলিকন অ্যাটমের মধ্যে 14খানা তোমার ইলেকট্রন থাকে, 14খানা ইলেকট্রন থাকে। এই যে ইলেকট্রনটা বিন্যাস কীভাবে হয় না, প্রথম যে কক্ষপথ আছে এটা দেখো 3টে কক্ষপথ আছে। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে 2খানা ইলেকট্রন আছে। তারপরে কক্ষপথে কত 8খানা ইলেকট্রন আছে। লাস্ট কক্ষপথে কত আছে 4খানা ইলেকট্রন। এই যে লাস্ট যে কক্ষপথ, এই লাস্ট কক্ষপথে যেই ইলেকট্রনগুলো থাকবে এই ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, বা এই ইলেকট্রনগুলো যে এনার্জি সেই এনার্জি ব্যান্ডটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। এই ইলেকট্রনগুলো কী কাজে লাগে, এই ইলেকট্রনগুলো তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে কাজে লাগে। এই পাশের এই স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে সিলিকন অ্যাটম, সিলিকন সিঙ্গেল অ্যাটম। আর রাইট সাইডেরটা হচ্ছে তোমার একটা সিলিকনের ল্যাটিস বলতে পারো, বা সিলিকনের স্ট্রাকচার বলতে পারো, বা কখনো কখনো সিলিকনের ক্রিস্টালও বলতে পারো তোমরা। ঠিক আছে, এই যে সিলিকনের স্ট্রাকচারটা দেখো তুমি, সিলিকনের স্ট্রাকচারটা দেখেছো, সিলিকনের লাস্ট বাইরে কক্ষপথে ঘটেছে তোমার 4টে। এইটা দেখো, এইটা একটা সিলিকনের অ্যাটম, তার বাইরে 4টে ইলেকট্রন। এই 4টে ইলেকট্রন কি করছে, এইটা দেখো, এই 4টে ইলেকট্রন কি করছে তোমার আরও 4টে সিলিকনকে, আরও 4খানা সিলিকনকেও কী করছে মানে বেঁধে রেখেছে, মানে সিলিকনের সাথে যুক্ত হয়েছে, মানে আরও 4খানা সিলিকনের সাথেও কীভাবে যুক্ত হয়েছে, মানে এই কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে। এইগুলোকে বলা হয় তোমার কোভ্যালেন্ট বন্ড। এর একটা এই সিলিকনে একটা ইলেকট্রন পাশের একটা সিলিকন ইলেকট্রন নিয়ে তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। তো এই যে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো সেগুলো তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরিতে কাজে লাগে। তো সেই জন্য এগুলোকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। আর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন কোনগুলো, কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে, এই দেখো এইখানে একটা ইলেকট্রন ছিল তোমার, এখানে একটা ইলেকট্রন ছিল, কিন্তু সেই ইলেকট্রনটা কি হয়েছে থার্মাল এনার্জির জন্য ও ব্রেক করে কি হয়েছে বাইরে চলে গেছে। বাইরে কোথায় গিয়েছে, বাইরে বলতে কিন্তু ফ্রি স্পেসে যায়নি, বাইরে বলতে ও কোথায় গিয়েছে, ও কিন্তু ক্রিস্টালের মধ্যে আছে, ও ক্রিস্টালের মধ্যে আছে কিন্তু, বা ল্যাটিসের মধ্যে আছে কিন্তু ও অ্যাটমের মধ্যে নেই, অ্যাটম থেকেও বাইরে বেরিয়ে গেছে। সেই জন্য দিস ইলেকট্রন ইজ কল ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনটাই হচ্ছে কন্ডাকশনের জন্য রেসপন্সিবল, মানে কারেন্ট কন্ডাকশনের জন্য রেসপন্সিবল। তো এই যে ফ্রি ইলেকট্রন, এইটাকে আমরা বলতে পারি কন্ডাকশন ইলেকট্রন, বা এই ইলেকট্রন যে এনার্জিটা এই বেরোতে গেলে যে এনার্জি দরকার, মানে অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরোতে গেলে যে এনার্জি দরকার সেই এনার্জিটাকে বলা হয় কন্ডাকশন এনার্জি, কন্ডাকশন ব্যান্ড এনার্জি, কন্ডাকশন এনার্জি ব্যান্ড, কন্ডাকশন এনার্জি ব্যান্ড।
তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে দুটো এনার্জি লেয়ার আছে, একটা হচ্ছে তোমার কন্ডাকশন এনার্জি লেয়ার আর একটা হচ্ছে ভ্যালেন্স এনার্জি লেয়ার। তাহলে দেখো এখন এটা হচ্ছে, এটাকে আমি সিবি লিখলাম, এটাকে ভিবি, এদিকে এনার্জিটা। এইবার দেখো এখানে কি হচ্ছে, এইখানে আমাদের দেখো কি হচ্ছে, মেটালের ক্ষেত্রে যদি দেখি ভ্যালেন্স ব্যান্ডের যে এনার্জি দরকার আর কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জি দরকার দুটো ওভারল্যাপ করে গেছে। তার মানে কি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন ইজিলি তোমার কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হয়ে যেতে পারে, এর জন্য কোনো এক্সাইটেশনের দরকার হয় না, মানে এক্সট্রা কোনো এনার্জির দরকার হয় না। ইজিলি তোমার দেখো দুটো যেহেতু ওভারল্যাপ আছে সেহেতু তোমার ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে ইজিলি। সেই জন্য এখানে কি কন্ডাকশন ব্যান্ডে প্রচুর ইলেকট্রন থাকে। কিন্তু আবার তুমি এর ক্ষেত্রে দেখো, তুমি ইনসুলেটরের ক্ষেত্রে দেখো এই গ্যাপটা হচ্ছে হিউজ গ্যাপ একটা। তাহলে কি হয়, তাহলে এখানে কি হয়, অ্যাটম থেকে ইলেকট্রন, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে, মানে বুঝলে তো, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকবে, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথে সেগুলো ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন। তাহলে এখানে ভ্যালেন্স ব্যান্ডটা ফুল অফ ইলেকট্রন আছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা খুবই কম, গুটিগত রেসপেক্ট টু ভ্যালেন্স ব্যান্ড। সেই জন্য কী হয়, ইনসুলেটর তোমার কন্ডাক্ট করতে পারে না। ইনসুলেটর কখন কন্ডাক্ট হয়, যদি প্রচুর হাই ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি বিয়ন্ড দ্য লিমিট, তাহলে তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ট্রান্সফার হবে এবং কারেন্ট ফ্লো করতে পারবে। কিন্তু সেটা আমাদের এখন ডিসকাশনের মধ্যে যাওয়ার দরকার নেই। আবার আমি যদি তোমাদেরকে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো এই গ্যাপ একটা আছে, কিন্তু গ্যাপটা হচ্ছে খুব কম, সেই জন্য কী হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন ইজিলি তোমার কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। এই যে কন্ডাকশন ব্যান্ডে এই যে গ্যাপটা আমরা যে নিয়ে ডিসকাস করছিলাম সিলিকনের ক্ষেত্রে, এই গ্যাপটা হচ্ছে তোমার 1.1 ইলেকট্রন ভোল্ট। সিলিকনের ক্ষেত্রে এই গ্যাপটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন and 0.7 electron volt for জার্মেনিয়াম ক্ষেত্রে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। এখন আমাদের জানতে হবে 1 ইলেকট্রন ভোল্ট মানে কি। 1 ইলেকট্রন ভোল্ট মানে কতটা এনার্জি। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে তোমার 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে তোমার 1.602 ইন্টু 10⁻⁻19 জুল বা 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি। এবার দেখো তুমি, এবার আমাদের তাহলে কি হলো, তাহলে এই যে ইলেকট্রনগুলো, এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গিয়েছে তোমার এতে, এটা কিন্তু তোমার রুম টেম্পারেচারে। এবার একটা জিনিস তোমরা দেখো, সেটা হচ্ছে যে তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে তোমার একটা ইলেকট্রনকে যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে হয় ফর সিলিকন, তাহলে কত এনার্জি লাগবে, 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমার ডিউ টু থার্মাল এনার্জি মানে ধর রুম টেম্পারেচার, সেখানে আমার ইলেকট্রন কি ভ্যালেন্স ব্যান্ডে, অ্যাকচুয়ালি ভ্যালেন্স ব্যান্ডে সমস্ত ইলেকট্রন থাকে আমাদের, কারণ সমস্ত ইলেকট্রন কিন্তু অ্যাটমে থাকে, অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত ইলেকট্রনই কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকছে। তারপরে যদি আমরা কিছু এনার্জাইজ করতে পারি তাকে, তাহলে তাকে কন্ডাকশন ব্যান্ডে আমরা শিফট করতে পারবো।
তাহলে আমাদের রুম টেম্পারেচারে কিছু একটা এনার্জি আছে, এই এনার্জিটা কত, এই এনার্জিটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কীভাবে ক্যালকুলেট করব? এই এনার্জিটা আমরা ক্যালকুলেট করতে পারবো, সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট ধরে। বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে কেবি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর তার সঙ্গে টি যদি মাল্টিপ্লাই করি, টি মানে হচ্ছে টেম্পারেচার, এটা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার এনার্জি অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার কত হচ্ছে এনার্জিটা দেখি আমরা, তাহলে এনার্জিটা কত হবে? বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1.306 ইন্টু 10⁻⁻23 জুল। এটা হচ্ছে তোমার বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর টেম্পারেচার আমাদের কত থাকে? টেম্পারেচার মোটামুটি তুমি 300 কেলভিন ধরে নাও, রুম টেম্পারেচার 300 কেলভিন বা 300 কেলভিন। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয়? মাল্টিপ্লাই করে যেটা হয় সেটা হচ্ছে 0.0259 ইলেকট্রন ভোল্ট, বা তোমার এটাকে আমরা করতে পারি কি 0.026 ইলেকট্রন ভোল্ট, বা এটাকে আমরা লিখতে পারি 26 মিলি ইলেকট্রন ভোল্ট। এটা রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার তোমার এনার্জি হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে আমার কত দরকার? আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ট্রান্সফার করতে ফর সিলিকন আমার কত দরকার? 1.1 ইলেকট্রন ভোল্ট। আর আমার রুম টেম্পারেচারে এনার্জি কত? 26 মিলি ইলেকট্রন ভোল্ট। মানে এটা হচ্ছে খুবই কম, ভেরি লেস। তাহলে কি যাওয়া উচিত নয়? কিন্তু অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিক্স থিওরি কী হবে না, কিছু ইলেকট্রন তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে সুইচ করবে। মোটামুটি কত? মোটামুটি হচ্ছে ওই 10⁻10 নাম্বার অফ ইলেকট্রন সুইচ করবে পার সেন্টিমিটার। এরপরে নেক্সট ডে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর আলোচনা করতে গেলে আমাকে ডোপিং আলোচনা করতে হবে। ডোপিং কি? জাস্ট আমি ইমপিউরিটি অ্যাড করে দেবো কিছু একটা, ঠিক আছে? এটা আমাদের নেক্সট ডে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।